বলছিলেন 2026-এ বিধানসভা ভোটের সময় মাঠে ময়দানে আপনাদের কি দেখা যাবে সেভাবে? কেন মনে হচ্ছে না দেখা যাবে না? 2021-এ নির্বাচনে মাঠে ময়দানে দেখেছেন আমাদেরকে, পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে মাঠে ময়দানে দেখেছেন, লোকসভা নির্বাচনে মাঠে ময়দানে দেখেছেন। রেজাল্ট যে আশা করেছিলাম সেই আশা হয়নি, কিন্তু আমি এটা বলছি, মানুষ আমাদের ভোট দিয়েছে, গণনা কেন্দ্রে আমরা পরাজিত হয়েছে। সে আপনি বসিরহাট বলুন, বারাসাত বলুন, আপনি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, যে সমস্ত সিটগুলো দিয়েছে, আমি আবারও বলছি, মানুষ আমাদেরকে ব্যাপক ভোট দিয়েছে, সেইটা আমরা গণনা কেন্দ্রে পরাজিত হয়েছি। কারণ গণনা কেন্দ্রে যে অন্যায় হয়েছে, বেশিক্ষণ আমাদের বিরোধীদেরকে টিকে থাকতে দেয়নি, এগুলোতে আমরা পরাজিত হয়েছি। তবে আগামী দিনে এই সমস্ত যেগুলো আমাদের দুর্বলতা ছিল সেগুলো কাটিয়ে উঠে গণনা কেন্দ্র পর্যন্ত আমরা শক্তিশালী থাকবো এবং গণনা কেন্দ্র থেকে বিজয়ী হয়ে তার সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরব। কিছু কিছু অভিযোগ উঠছে যে 2024-এ লোকসভার পরে আইএসএফ বিধায়ককে দেখা যাচ্ছে না, কেন? কোথায় দেখা যাচ্ছে না? কোনো কিছু কিছু বলছে। কোথায় যেতে হবে? বলছে ভাঙড় থেকে শুরু করে। ভাঙড়ে তো আমি প্রায় 15 দিনের 1 সপ্তাহ ছাড়া 15 দিন ছাড়াই তো ভাঙড়ে যাচ্ছি। ভাঙড় তো আমার এখানকার মানুষকে পৌরসভা আমার যেতেই হবে, সারা রাজ্যে বিভিন্ন জায়গায় তো যাচ্ছি। একটা প্রশ্ন ভাইয়া, 2024-এ লোকসভা নির্বাচনটা যেটা হয়েছিল, মানুষের কাছে আপনারা সেভাবে কি পৌঁছাতে পারেন? সেই জন্য ফলটা হয়েছে না, আমি বলছি ভোট আমাদের এসেছে, আরো বেশি পৌঁছানোর দরকার ছিল। আপনি যেটা যদি বলেন, আমি বলবো আরো বেশি পৌঁছানোর দরকার, কিন্তু আমাদের ফল আমাদের ভালো হতো, মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গণনা কেন্দ্রে আমরা পরাজিত হয়েছি। আমরা আমাদের ভোটটাকে কাউন্ট করতে পারিনি, সেখানে শাসকের দাবাদাবি ছিল, সেখানে আপনার সায়েন্টিফিক ওয়েতে আমাদের ভোটগুলোকে লুট করা হয়েছে। একটা প্রশ্ন দেখছিলাম ভাইজান, একটা ছেলে বাইরে সোনার দোকানে কাজে যেত, মানে কাজ করতো, সে ভোট এবং বকরি উপলক্ষে বাড়ি এসেছিল, তাকে চুরির সন্দেহ তাকে পেটানো হয়েছিল এবং জেলে দেওয়া হয়েছিল, জামিনও হয়ে গেছিল, কিন্তু তাকে মেরে ফেলে দিয়েছিল। গণহত্যা। এটা পুলিশের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে, এটা কি সত্যি? দেখুন, আমি তার বাড়িতে গিয়েছিলাম ঢোলাহাটে, যদি সেই ছেলেটি ঘটনাচক্রে আমাদের দলের আবার কর্মী, সক্রিয় কর্মী। তা আজকে কোর্টের শুনানি ছিল, আজকে কোর্ট আগামীকালকে শুনলাম যে পুনরায় পোস্টমর্টমের জন্য আবার নির্দেশনা দিয়েছে। 22 তারিখে ডেট রেখেছে, নেক্সট আপকামিং 22 তারিখে ডেট আছে, শুনানি চলছে। অভিযোগ যে রাজদীপ হালদার সম্ভবত শোনার নাম, তো উনি এই ছেলেটার উপরে অমানবিক অত্যাচার করেছে, মারধর করেছে, টর্চার করেছে এবং 2 লক্ষ টাকা নাকি চেয়েছিল জামিন করিয়ে দেবে সহজে, 1,75,000 টাকাও নিয়েছে। এই ধরনের অন্যায় করেছে, এর বিরুদ্ধে আমরা আইনত লড়াই আছে। মানে আর কত মায়ের এরকম ভাবে আমরা কোনোভাবেই চাই না, তো আমরা চাই পুলিশ ও নিরপেক্ষতার সাথে কাজ করুক। পুলিশ যখন ইতিপূর্বে যখন রাজ্যে গণপিটুনিগুলো হচ্ছিল, সেই সময় আমরা বলেছিলাম বা বাস্তব দেখেছিলাম অনেক জায়গায় পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল। ভাঙড়ের থানার অদূরেই একটা ছেলেকে পিটিয়ে মেরে দিল, থানা এসে পৌঁছাতে পারল না, ইনঅ্যাক্টিভ। আর যখন অ্যাক্টিভের কথা বলছি, যখন সক্রিয় হওয়ার কথা বলছি, পুলিশ অতি সক্রিয় হয়ে যাচ্ছে। আমরা চাই না পুলিশ নীরব থাকুক, অতি সক্রিয় থাকুক। আমরা চাই পুলিশ সক্রিয়তার সাথে নিরপেক্ষতা বজায় রেখে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশ যদি আইন এর যিনি রক্ষক হয়, তিনি যদি রক্ষক হয়ে যায়, মানুষ কার প্রতি ভরসা থাকবে? তারপরেও বলবো, সমগ্র পুলিশ বা প্রশাসনকে আমরা কোনোদিন খারাপ বলি না আর বলবো না। যারা এই অন্যায়গুলো করছে, আইনে বহির্ভূত কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। তাদের যাতে সর্বোচ্চ শাস্তি পাই, তার লড়াই আমরা আছি। অবশ্যই থেকে পরিবার কি সঠিক ন্যায্য বিচার পাবে? তো আমি তো আইনের একজন সদস্য হিসাবে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমি তো আমার 100% চাইব আবু সিদ্দিকের পরিবার শুধুমাত্র ন্যায্য বিচার নয়, আনিসের পরিবার বিচার পাক, শিকারি মোড়া আদিবাসী সমাজের একজন ছেলে সেই বিচার পাক। গত বছরে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 4 জন মারা গিয়েছিল, কেউ জেল কাস্টডিতে, কেউ পুলিশ কাস্টডিতে, এই ধরনের অভিযোগ আছে, তারাও সঠিক বিচার পাক। কদিন আগে নিউ টাউনে একটা 22 বছরের ছেলে, কি দাস নামটা হয়েছে, তাকেও চুরির মোবাইল নাকি চুরির অপবাদে পিটিয়ে মারলো, তার পরিবার ন্যায্য বিচার পাক। কলকাতাতে বউবাজার থানা এলাকার মধ্যে একটা ছেলে, ইয়াসির নাম সম্মত নাম কি, তাকেও চুরির অপবাদে পিটিয়ে মেরে দিল। প্রত্যেক এই ধরনের যারা অন্যায় যাদের সাথে হচ্ছে তাদের পরিবার বিচার পাক, এটা চাই। একটা শেষ প্রশ্ন থাকলাম যে এখন হকার উচ্ছেদ করা হচ্ছে, সেই বিষয়ে দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারের যখন যেটা মনে হচ্ছে সেটা করছে। প্রথম কথা বলি, এত হকার বসার কেন প্রয়োজনীয়তা হচ্ছে? কাজ নাই বলে।
কাজ নেই বলে বিকল্পভাবে তাদের রুজির জন্য তাদের পরিবারকে চালানোর জন্য বসতে হচ্ছে। রাজ্য সরকার কর্মসংস্থান গড়ে তুলতে পারছে না। প্রথম কাজ হবে রাজ্য সরকারের নতুন কর্মসংস্থান গড়ে তোলা। দ্বিতীয় কথা হচ্ছে যারা হকারগুলো বসেছে সে কিন্তু সরকারকে না টাকা দিলেও সরকারের যে দল চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং পুলিশের একটা অংশ টাকা নিয়ে তারা বসিয়েছে। এখন মমতা ব্যানার্জি মহাশয় নবান্ন থেকে অনেক কথা বলছে, কিন্তু এই রুলটা জারি করুক না যে কাদারকে কত টাকা দিয়ে বসেছে সেগুলো জানাক, তাদেরকে ধরে জেলে ভরবো, এটা মমতা ব্যানার্জি বলতে পারবে? যদি বলে দেখবেন মমতা ব্যানার্জি দলের বড় বড় নেতারা আর বড় অফিসাররা হয়তো জেলে থাকবে। এটা করছে না, ওরা তো এমনি এসে বসে যাচ্ছে না, কারো ক্ষমতা আছে এমনি বসে যাওয়ার। আমি দায়িত্ব নিয়ে বলছি এমনি বসে যাচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি এই যারা বসছে হকার যেগুলো দেখছেন, যেখানেই দেখছেন লোকাল স্তরের তৃণমূলের নেতারা টাকা নিয়েছে এবং প্রশাসনের একটা অংশের সাথে যুক্ত থেকে তাদেরকে বসিয়েছে। এখন নবান্ন থেকে অনেক কথা বলছেন মমতা ব্যানার্জি, 2014 সালের হকারদের জন্য যে আইন পাস হচ্ছে সেটাকে কাজে লাগানো হোক আমি চাইব। আর সাথে সাথে এটা বলবো বিকল্প রুজি রুটির সন্ধান দিক, তারপর হকারদের উচ্ছেদ করা হোক। আমি অবশ্যই ঝঞ্ঝট মুক্ত আমি রাস্তা চাই, ফুটপাথ চাই, হকার মুক্ত, আমিও পক্ষে, কিন্তু তাদেরকে ওই রকমভাবে উচ্ছেদ করে দিয়ে তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে এটা আমি পক্ষে নয়। আমি চাই যেমন হকার মুক্ত ফুটপাথ থাকবে তার পক্ষে, সাথে সাথে এতদিন যারা ওখানে এই শাসক দলের অঙ্গুলি হেলুন্নিত করে ব্যবসা করেছে, রুজি রুটির জায়গা তৈরি করেছিল, তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দিতে হবে।